আমার সৎ মা আমাকে হুইল চেয়ারে থাকা একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দিতে বাধ্য করেছিলেন। কিন্তু যে রাতে আমি তাকে বিছানায় নিয়ে গিয়েছিলাম, আমি এমন কিছু আবিষ্কার করেছিলাম যা আমার হৃদয়কে স্তব্ধ করে দিয়েছিল। আমার নাম অনন্যা এবং আমার বয়স 24 বছর। শৈশব থেকেই আমি আমার সৎ মায়ের সাথে একই ছাদের নিচে বাস করেছি। একজন ঠান্ডা, হিসাবী এবং বেদনাদায়ক বাস্তববাদী মহিলা। তিনি সর্বদা একই শিক্ষা পুনরাবৃত্তি করতেন। কখনো গরিবকে বিয়ে করো না মেয়ে, তোমার ভালোবাসার প্রয়োজন নেই, তোমার স্থিতিশীলতা প্রয়োজন। বছরের পর বছর ধরে আমি ভেবেছিলাম এটি কেবল জীবনের দ্বারা ক্ষত বিক্ষত একজন মহিলার তিক্ত পরামর্শ। কিন্তু যেদিন সে আমাকে একজন প্রতিবন্ধী পুরুষকে বিয়ে করতে বাধ্য করেছিল, সেদিন সবকিছু বদলে গিয়েছিল। তার নাম ছিল রোহান। গোয়ালাদা জারার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। 5 বছর আগে তিনি একটি ভয়াবহ গাড়ির দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন, যা তাকে পক্ষাঘাতগ্রস্ত করে তুলেছিল বলে ধারণা করা হয়। তারপর থেকে তিনি জনজীবন থেকে দূরে থাকতেন। গুজব ছিল যে তিনি ছিলেন ঠান্ডা, কঠিন এবং তিনি মহিলাদের ঘৃণা করতেন। কিন্তু আমার বাবার মৃত্যুর আগে রেখে যাওয়া ঋণের কারণে আমার সৎ মামাকে তা মেনে নিতে রাজি করান। যদি তুমি রোহানকে বিয়ে করো তাহলে ব্যাংক বাড়িটি দখল করবে না, তোমার মায়ের স্মৃতির জন্য এটা করো। সে অনুরোধ করলো। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি অপমানে জ্বলে উঠলাম। বিয়েটা শহরের উপকণ্ঠে একটি পুরনো ঔপনিবেশিক হাসিন্ডায় অনুষ্ঠিত হয়েছিল। পাথরের খাস কাটা দেওয়াল, ফটিকের ঝাড়বাতি এবং মারিয়াসি ব্রান্ড সবকিছুকে বিলাসবহুল স্বপ্নের মতো মনে করছিল। আমি একটি সাদা হাতে সূচিকর্ম করা পোশাক পরেছিলাম, কিন্তু আমার হৃদয় খালি ছিল। বর তার হুইল চেয়ারে ছিল। সে হাসল না, সে কথা বলল না, সে কেবল অন্ধকার অস্পষ্ট চোখে আমার দিকে তাকিয়ে রইল। যেদিন আমি বিশাল পারিবারিক ভিলায় পৌঁছালাম, আমি অনুভব করলাম পৃথিবীর ভার আমার কাঁধে নেমে এসেছে। বাড়িটি নীরবে ধূসর আকাশের নিচে দাঁড়িয়েছিল। জ্যাকারান্ডা গাছ এবং একটি প্রাচীন আইহুইয়েট গাছ দ্বারা বেষ্টিত ছিল, যা দেখে মনে হচ্ছিল প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে। মনে রেখো অনন্যা, সেই সকালে আমার সৎ মা আমার হাত চেপে ধরে ফিসফিসিয়ে বললেন, কিছুই প্রশ্ন করো না, শুধু মেনে চলো। বাবা মারা যাওয়ার পর থেকে আমি নিজের কোনো কণ্ঠস্বর না বলতে অভ্যস্ত। রোহান সেই বিশাল জমিতে প্রায় একাই থাকতেন। কর্মীরা চুপচাপ কথা বলতেন। দুর্ঘটনার আগে তিনি একজন মেধাবী তরুণ ব্যবসায়ী ছিলেন, স্বপ্নে ভরা। তারা সেই বাগদত্তার কথা উল্লেখ করেছিলেন যে 21 সপ্তাহে তার জীবন চিরতরে বদলে গিয়েছিল। যখন তিনি আমাকে ভিলায় প্রথম দেখেন, তখন তিনি আমাকে স্বাগত জানাননি। তুমি এখানে থাকতে পারো, তোমার ইচ্ছামতো জীবনযাপন করো, আমি তোমার জীবনে হস্তক্ষেপ করব না। তিনি নিচু ক্লান্ত কণ্ঠে বলেন। সে রাতে ঘরটি আগের চেয়েও ঠান্ডা অনুভূত হয়েছিল। আমি ভীত সম্ভ্রস্তভাবে তার ঘরের কাছে গেলাম। আমি তোমাকে ঘুমাতে সাহায্য করতে পারি, আমি ফিসফিস করে বললাম। এটা জরুরি নয়। তিনি উত্তর দিলেন, আমি জানি আমি এখন কেবল একটি বোঝা। যখন আমি তাকে বহন করার সময় প্রায় পড়ে গেলাম, তখন আমার হাত এমন কিছু স্পর্শ করেছিল যা সম্ভব ছিল না। রোহানের শরীরের সেই শক্ত আবরণ যা আমি স্পর্শ করেছিলাম, সেটা কোনো পক্ষাঘাতগ্রস্ত মানুষের পেশি হতে পারে না। আমার আঙ্গুলগুলো তার কোমরের কাছে শক্ত একটি ধাতব কাঠামোর মতো কিছু অনুভব করলো। আমি দ্রুত আলো জ্বালিয়ে দিলাম। রোহান আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমি তার প্যান্টের নিচ থেকে সেই কৃত্রিম মেকানিজমটি সরিয়ে ফেললাম। রোহান পক্ষাঘাতগ্রস্ত নন, তার পায়ে কোনো সমস্যা নেই। তিনি কেবল একটি জটিল ও উন্নত প্রযুক্তির ব্রেস পরেছিলেন, যা তার পাগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছিল। এসব কি রোহান? আমার কণ্ঠস্বর কাঁপছিল। আপনি অভিনয় করছেন কেন? রোহান দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বিছানায় বসলেন। তার চোখে তখন ঘৃণা নয়, বরং এক গভীর অপরাধবোধ। তিনি বললেন, অনন্যা, দুর্ঘটনার রাতে আমি একা ছিলাম না। আমার বাগদত্তা সোফিয়া আমার সাথে ছিল। সে আমাকে ধোঁকা দিচ্ছিল। আমার সম্পত্তির উপর নজর ছিল তার। দুর্ঘটনার পর যখন আমি বেঁচে গেলাম, আমি বুঝতে পারলাম আমার চারপাশের সবাই আমার টাকার কাঙ্গাল। আমি এই হুইল চেয়ারের আড়ালে লুকিয়েছিলাম, এটা দেখার জন্য যে আমার মৃত্যুর পর বা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে কারা আসল মুখোশ খুলে ফেলে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রোহান জানালেন তিনি সুস্থ হওয়ার অনেক আগেই নিজেকে পঙ্গু হিসেবে উপস্থাপন করে আসছিলেন, যাতে তিনি দেখতে পান কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে কেবল স্বার্থের জন্য কাছে আসে। আমার সৎ মা, যিনি আমাকে এখানে পাঠিয়েছেন, তিনিও জানতেন রোহান সুস্থ।
তিনি চেয়েছিলেন আমি যেন রোহানকে কোনোভাবে প্রলুব্ধ করি, যাতে রোহান তার সম্পত্তির একটি অংশ আমার সৎ মায়ের নামে লিখে দেন। ঠিক সেই মুহূর্তেই দরজার আড়াল থেকে আমার সৎ মায়ের কণ্ঠস্বর শোনা গেল। তিনি ঘরে ঢুকে এলেন, হাতে একটা আইনি দলিল। অনেক নাটক হয়েছে রোহান, অনন্যাকে সই করতে বলো, নয়তো এই মিথ্যে পঙ্গুত্বের নাটক আমি সারা শহরে ছড়িয়ে দেব। কিন্তু এবার আর চুপ থাকার পাত্রী আমি নই। আমি রোহানের দিকে তাকালাম, আমাদের চোখে চোখে এক অদ্ভুত বোঝাপড়া হলো। আমি এগিয়ে গিয়ে সেই দলিলটা কেড়ে নিলাম। আপনি যা চেয়েছিলেন তা হবে না, আমি শান্ত গলায় বললাম। রোহান পঙ্গু নন, তিনি কেবল একা ছিলেন। আর আপনি আপনি আইনের মুখোমুখি হবেন, কারণ রোহানের দুর্ঘটনার পিছনেও আপনার কারসাজি ছিল, তা তিনি প্রমাণসহ সংগ্রহ করে রেখেছেন। আমার সৎ মা রাগে চিৎকার করে উঠলেন, কিন্তু রোহান ততক্ষণে তার দেহরক্ষীদের ডেকে পাঠিয়েছেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। পরের কয়েক মাস ছিল কঠিন, কিন্তু রোহানের সাথে আমার সম্পর্ক বদলে গেল। তিনি আমাকে মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু আমি কোথাও যাইনি। তার প্রতি যে ঘৃণা নিয়ে এসেছিলাম তা ধীরে ধীরে এক গভীর সহমর্মিতায় রূপ নিল। আমরা একসাথে সেই হাসিনটা থেকে বেরিয়ে আসলাম। রোহান তার ব্যবসা আবার নিজের হাতে তুলে নিলেন, আর আমি খুঁজে পেলাম আমার নিজের কণ্ঠস্বর, যা আমার বাবা আমার কাছ থেকে কেড়ে নিতে দিয়েছিলেন। কিন্তু আমার সৎ মা তা ধ্বংস করতে পারেননি। আজ আমরা একে অপরের সঙ্গী। মিথ্যে দিয়ে শুরু হওয়া এই সম্পর্কটি শেষ পর্যন্ত সত্যের আলোয় নতুন করে গড়ে উঠেছে। আর সেই হুইল চেয়ারটা, সেটা এখন বাড়ির স্টোররুমে পড়ে আছে, একটি অতীতে ফেলে আসা বিভীষিকা এবং আমাদের নতুন জীবনের শুরুর সাক্ষী হয়ে সমাপ্ত। এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।